বর্ষার মাঝামাঝি পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়ই মাছ ধরবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো ওগুলি। সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে দুর্বোধ্য সংকেতের মতো সঞ্চালিত হয়। এক সময়ে মাঝরাত্রি পার হইয়া যায়। শহরে, গ্রামে, রেল স্টেশনে ও জাহাজঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি উঠে। জেলে নৌকোর আলোগুলি তখনও নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরো দুজন লোক আছে, ধনঞ্জয় এবং গণেশ। তিনজনেরই বাড়ি কেতুপুর গ্রামে। আরো 2 মাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে 2-3 জনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে পারে, বাকি সবারটাই খোলা। মাঝখানে নৌকার পাটাতনে হাত 2 ফাঁক রাখা হইয়াছে। এই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমায় বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। তার 2 প্রান্ত হইতে লম্বা 2টি বাঁশ নৌকার ধারে আসিয়া মিশিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত 2 আগাইয়া আসিয়াছে। জালের এ 2টি হাতল। এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ঠোঁটের মতো 2টি বাঁশে বাঁধা জাল লাগে। দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হাঁ করা জাল নামাইয়া দেওয়া হয়। মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া। দড়ির দ্বারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয়। এ নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের আর গণেশের। নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রমও কম করে। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। কুবের ও গণেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলি সঞ্চয় করে। পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে। আলোটা মিটমিট করিয়া জ্বলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়ালিয়া লইয়া যাইতে পারে না। এক হাতে একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জোলো বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভাসিয়া যায়। বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল। আজ খুব মাছ উঠিতেছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না। সকলেরই যদি এরকম মাছের বড় ঝাঁক পড়ে, দর কাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না। তবে বড় মাছের ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না, এই যা ভরসার কথা। বেশি মাছ সকলের নাও উঠিতে পারে। কুবের হাঁকিয়া বলে, যদু হে, মাছ কি বা? খানিক দূরের নৌকা হইতে জবাব আসে, জবর। জবাবের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হাঁকিয়া জানায় তাদেরও মাছ পড়িতেছে জব্বর। ধনঞ্জয় বলে, সাজের দরটা জিগা দেখি কুবের। কুবের হাঁকিয়া দাম জিজ্ঞাসা করে।
সন্ধেবেলা আজ 4:45, 5 এবং 5.25 টাকা দরে মাছ বিক্রি হইয়াছে। শুনিয়া ধনঞ্জয় বলে, কাইল চারে নামবো, হালার মাছ ধইরা জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তার স্ত্রী মালা তাকে বাহির হইতে বারণ করিয়াছিল, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই। সারাটা বছর তাকে পদ্মার মাছের উপরেই নির্ভর করিয়া থাকিতে হইবে। এ নির্ভরও বিশেষ জোরালো নয়। পদ্মার মাছ ধরিবার উপযুক্ত জাল তার নাই। ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনিভাবে 2 আনা 4 আনা ভাগে মজুরি খাটিতে হইবে। ইলিশের মরশুম ফুরাইলে বিপুল পদ্মা কৃপণ হইয়া যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে সে যে তার মিন সন্তানগুলিকে লুকাইয়া ফেলে, খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়া 1000 টাকা দামের জাল যারা পাতিতে পারে, তাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যা মাছ পড়ে, তার 2-3 আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে। শরীর থাক আর যাক, এ সময়ে একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবে না। মাঝরাত্রে একবার তারা খানিকক্ষণ বিশ্রাম করিয়াছে। রাত্রি শেষ হইয়া আসিলে কুবের বলিল, একটু জিরাই গো আজান খুড়া। জিরানের লাইগা মরস কেন ক দেহি? বাড়িতে গিয়া সারাটা দিন জিরাইস, আর 2 খেপ দিয়া ল। কুবের বলিল, হুম, তা মুখ বিনা গায়ে সাড় লাগে না। দেহ খান জান গো আজান খুড়া, আইজ বিশেষ ভালো নাই। জাল উঁচু করিয়া রাখিয়া কুবের ও গণেশ ছইয়ের সামনে বসিল। ছইয়ের গায়ে আটকানো ছোট হুঁকাটি নামাইয়া টিনের কৌটা হইতে কড়া দা কাটা তামাক বাহির করিয়া 1.5 বছর ধরিয়া ব্যবহৃত পুরাতন কলকিটিতে তামাক সাজিল কুবের। নারিকেল ছোবড়া গোল করিয়া পাকাইয়া ছাউনির আড়ালে একটিমাত্র দেশলাইয়ের কাঠি খরচ করিয়া সেটি ধরাইয়া ফেলিল। 12 বছর বয়স হইতে অভ্যাস করিয়া হাত একেবারে পাকিয়া গিয়াছে। নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল। এক হাতে তীরের দিকে কোনাকুনি হাল ধরিয়া ধনঞ্জয় হাতটি বাড়াইয়া দিয়া বলিল, দে কুবের, আমারে দে, ধরাই। কলিকাটি তাহার হাতে দিয়া কুবের রাগ করিয়া বসিয়া রহিল। কুবেরের পাশে বসিয়া গণেশ বাড়াবাড়ি রকমের কাঁপিতেছিল। এ যেন সত্য সত্যই শীতকাল। হঠাৎ সে বলিল, ইহ, আজি কি জাড় কুবের। কথাটা কেহ কানে তুলিল না। কারো সাড়া না পাইয়া কুবেরের হাঁটুতে একটা খোঁচা দিয়া গণেশ আবার বলিল, জানস কুবের, আইজকার জাড়ে কাঁপ্পা মরলাম। এদের মধ্যে গণেশ একটু বোকা। মনের ক্রিয়াগুলি তার অত্যন্ত স্লথ গতিতে সম্পন্ন হয়। সে কোনো কথা বলিলে লোকে যে তাহাকে অবহেলা করিয়াই কথাটা কানে তোলে না, এটুকুও সে বুঝিতে পারে না। একটা কিছু জবাব না পাওয়া পর্যন্ত বারবার নিজের কথার পুনরাবৃত্তি করে। ধমকের মতো করিয়া যদি কেউ তার কথার জবাব দেয়, তাতেও সে রাগ করে না। দুঃখ তাহার হয় কিনা সন্দেহ। কুবেরের সে অত্যন্ত অনুগত। জীবনের ছোট বড় সকল ব্যাপারে সে কুবেরের পরামর্শ লইয়া চলে। বিপদে আপদে ছুটিয়া আসে তাহারই কাছে। এক পক্ষের এই আনুগত্যের জন্য তাহাদের মধ্যে যে বন্ধুত্বটি স্থাপিত হইয়াছে, তাহাকে ঘনিষ্ঠই বলিতে হয়। দাবি আছে, প্রত্যাশা আছে, সুখ দুঃখের ভাগাভাগি আছে, কলহ এবং পুনর্মিলনও আছে। কিন্তু গণেশ অত্যন্ত নিরীহ প্রকৃতির বলিয়া ঝগড়া তাহাদের হয় খুব কম। পুড়িয়া শেষ অবধি তাহারা পালা করিয়া তামাক টানিল। নৌকা এখন অনেক দূর আগাইয়া আসিয়াছে। কলিকার ছাই জলে ঝাড়িয়া ফেলিয়া হুকাটি ছইয়ে টাঙাইয়া দিয়া জাল নামাইয়া
কুবের ও গণেশ বৈঠা ধরিল। গণেশ হঠাৎ মিনতি করিয়া বলিল, একখান গীত ক দেখি কবির। হ, গীত না তোর মাথা। কুবেরের ধমক খাইয়া গণেশ খানিকক্ষণ চুপ করিয়া রহিল, তারপর নিজেই ধরিয়া দিল গান। সে গাহিতে পারে না, কিন্তু তাহাতে কিছু আসিয়া যায় না। ধনঞ্জয় ও কুবের মন দিয়া গানের কথাগুলি শোনে। যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না কেন? গানে গভীর সমস্যার কথা আছে, বড় সহজ গান নয়। পূব দিক লাল হইয়া ওঠা পর্যন্ত তাহারা জাল ফেলিয়া বেড়াইল, তারপর রওনা হইল জাহাজ ঘাটের দিকে। সেখানে পৌঁছিতে পৌঁছিতে চারিদিক আলো হইয়া উঠিল। নদীর তীরে, নদীর জলে এখন জীবনের সাড়া পড়িয়া গিয়াছে। থাকিয়া থাকিয়া স্টিমারের বাঁশি বাজিয়া উঠে। সশব্দে নগর তুলিয়া কোনো স্টিমার ছাড়িয়া যায়, কোনো স্টিমার ভিড়ে গিয়া জেটিতে। কলিকাতা হইতে মেল ট্রেনটি আসিয়া পড়িয়াছে। ঘাটের ও স্টেশনের দোকানপাট সমস্ত খোলা হইয়াছে। অনেকে নদীর জলে স্নান করিতে নামিয়াছে। মোটবাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকা ঘাটে ভিড় করিয়া আসিয়াছে। ঘাটের দুদিকে বহুদূর অবধি তীর ঘেঁষিয়া কাদায় পোঁতা লগির সঙ্গে বাঁধা আরও যে কত নৌকা তার সংখ্যা নাই। নদীতে শুধু জলের স্রোত, জলে স্থলে মানুষের অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকার ঘাটটি একপাশে। ইতিমধ্যে অনেকগুলি নৌকা মাছ লইয়া হাজির হইয়াছে। হাঁকাহাঁকি ডাকাডাকিতে স্থানটি হইয়া উঠিয়াছে সরগরম। অত্যন্ত দ্রুততার সঙ্গে দরাদরি সম্পন্ন হইয়া হরদম মাছ কেনাবেচা চলিতেছে। চালানের ব্যবস্থাও হইতেছে সঙ্গে সঙ্গেই। এই ব্যস্ততা ও কোলাহলের মধ্যে আসিয়া পড়িয়া সমস্ত রাত্রিব্যাপী পরিশ্রমের ক্লান্তি ভুলিয়া কুবের প্রতিদিন খুশি হইয়া উঠে। আজ সে একেবারে ঝিমাইয়া পড়িয়াছিল। শেষ রাত্রির দিকে শীত করিয়া বোধ হয় তাহার জ্বরই আসিয়াছে। চোখ দুটো যে তাহার ভয়ানক লাল হইয়া উঠিয়াছে, গণেশ তাহা দেখিতে পাইয়া বলিয়াছে 4-5 বারের বেশি। নেংটি ছাড়িয়া 3 হাতি ছোট ময়লা কাপড়খানি পরিয়া কুবের তীরে উঠিল। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পাতিয়া চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখিয়া খাতায় লিখিয়া যাইতেছে। 100 মাছ গোনা হইবা মাত্র তার চাকরটা ছোঁ মারিয়া চালানবাবুর চাঁদা 5টি মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরিয়া ফেলিতেছে। পাশেই কাঠের প্যাকিং কেসে 1 সারি মাছ ও 1 পরল করিয়া বরফ বিছাইয়া চালানের ব্যবস্থা হইতেছে। খানিক দূরে মেল লাইন হইতে গায়ের জোরে টানিয়া আনা 1 জোড়া উঁচু নিচু ও প্রায় অকেজো লাইনের ওপর 4-5টা ওয়াগন দাঁড়াইয়া আছে। মাছের বোঝা লইয়া যথা সময়ে ওয়াগনগুলি কলকাতায় পৌঁছিবে। সকালে বিকেলে বাজারে বাজারে ইলিশ কিনিয়া কলিকাতার মানুষ ফিরিবে বাড়ি। কলিকাতার বাতাসে পাওয়া যাইবে পদ্মার ইলিশ মাছ ভাজার গন্ধ। একটা ওয়াগনের আড়ালে দাঁড়াইয়া লম্বা শার্ট গায়ে বেঁটে ও মোটা এক ব্যক্তি অনেকক্ষণ হইতে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছিল। কুবের তাহার দিকে চাহিতেই সে হাতছানি দিয়া ডাকিল। কুবের খানিকক্ষণ নড়িল না, উদাসভাবে দাঁড়াইয়া রহিল। তারপর কাছে গিয়া বলিল, কি কন? সে রাগ করিয়া বলিল, কি কন? কি জানাস না? মাছ লইয়া আয়, 3টা আনিস। মাছ তো নাই শেতলবাবু। নাই কিরে? নাই? রোজ আমারে মাছ দেওয়ানের কথা না তোর? নিয়ে আয় গা, যা, বড় দীক্ষা আনিস। কুবের মাথা নাড়িল। আইজ পারুম না শেতলবাবু। আজান খুড়া সিধা মোর দিকে চাইয়া রইয়াছে, দেখো না। বাজারে কেনোগা আইজ। কিন্তু কুবের চুরি করিয়া যে দামে মাছ দেয়, বাজারে কিনিতে গেলে তার 3 গুণ দাম পড়িবে। শীতল তাই হঠাৎ আশা ছাড়িতে পারিল না। সে মিনতি করিয়া বলিল, 3টা মাছ আইজ তুই দে কুবের। অমন করস কেন? পয়সা নয় কয়টা বেশি লইস, হাই। তাইলি খানিক দাঁড়াও শেতলবাবু।
কুবের ফিরিয়া গিয়া কাপড়টা ভালো করিয়া গায়ে জড়াইয়া নৌকায় বসিল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ লইয়া তাহাকে তীরে উঠিতে দেখিলে নিশ্চয়ই সন্দেহ করিবে। লজ্জার তাহার সীমা থাকিবে না। তবে একটা ভরসার কথা এই যে সকলেই নিরতিশয়ে ব্যস্ত। নিজের নৌকা হইতে কে কোথায় দুটা মাছ চুরি করিতেছে তাকাইয়া দেখিবার অবসর কাহারও নাই। চারিদিকে নজর রাখিয়া তিনটা মাছ কুবের একসময় গায়ের কাপড়ের তলে লুকাইয়া ফেলিল। তীরে উঠিয়া শীতলের হাতে দিতেই মাছ কটা সে চটের থলের মধ্যে পুরিয়া ফেলিল। পয়সা কাইল দিমু কুবের বলিয়া সে চলিয়া যায়। কুবেরও সঙ্গে সঙ্গে পা বাড়াইয়া বলিল, শেতল বাবু, এমন তরা কইরা যাইয়েন না, দামটা দেন দেহি। কাইল দিমু কইলাম যে। ওহো, অহন দেন, খামু না, পুলাগো খাওয়ামু না। পয়সা নাই তো দিমু কি, কাইল দিমু, নির্জস দিমু। পিছল নরম মাটিতে পায়ের বুড়া আঙ্গুল গাঁথিয়া গাঁথিয়া শীতল চলিয়া গেল। আরক্ত চোখে তাহার দিকে চাহিয়া থাকিয়া অস্ফুট স্বরে কুবের বলিল, হালার ডাকাইত। বিড়বিড় করিয়া শীতলকে আরো কয়েকটা গাল দিয়া কুবের নৌকায় গিয়া গলুয়ের দিকে গা এলাইয়া শুইয়া পড়িল। গণেশটা বোকা, মাছের দাম বুঝিয়া পাওয়ার সময় একটু চেষ্টা করিয়াই ধনঞ্জয় তাহাকে সরাইয়া দিতে পারিয়াছিল। একা একা দাম লইবার সুযোগ সে কোনোদিনই প্রায় পায় না। কুবের এই সময়টা জোকের মতো তাহার সঙ্গে লাগিয়া থাকে। টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝিয়া লয়। ধনঞ্জয় নৌকায় আসিলে মাথা উঁচু করিয়া কুবের জিজ্ঞাসা করিল, কতটি মাছ হইল আজান খুড়া? সচারের কম না? ধনঞ্জয় মুখে একটা অবজ্ঞাসূচক শব্দ করিয়া বলিল, 400 না 1000, 250 খান মাছ, 7টা ফাও নিয়া 250 দাম দিছে। কুবের উঠিয়া বসিল। ইটা কি কও খুড়া, কাইল যে এক্কেরে মাছ পড়ে নাই, কাইল না 227টা মাছ হইয়াছিল। ধনঞ্জয় তৎক্ষণাৎ রাগ করিয়া বলিল, মিছা কইলাম না কিরে কুবের, জিগাইস না, গণেশ আইলে জিগাইস। কুবের নরম হইয়া বলিল, জিগানের কাম কি? তা কই নাই খুড়া, মিছা কহনের মানুষ তুমি না। কালনি মাছ একটু বেশি বেশি পড়ছিল, তাই ভাবলাম তোমারে বুঝি চালানবাবু ঠকাইছে। ঘুমে ও শ্রান্তিতে কুবেরের চোখ দুটি বুঝিয়া আসিতে চায়, আর সেই নির্মিলন পিপাসু চোখে রাগে দুঃখে আসিতে চায় জল। গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরো বেশি ছোট লোক। এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই প্রথার মতো, সামাজিক ও ধর্ম সম্পর্কীয় 10টা নিয়মের মতো অসংকোচে গ্রহণ করিয়াছে। সে প্রতিবাদ করিতেও পারিবে না। মনে মনে সকলেই যাহা জানে, মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই। গণেশকে ধনঞ্জয় চিড়া কিনিতে পাঠাইয়াছিল। সে ফিরিয়া আসিলে নৌকা খুলিয়া দেওয়া হইল। এখন বৈঠা না ধরিলেও চলে। উজান স্রোতের টানে নৌকা আপনি গ্রামের দিকে ভাসিয়া চলিবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়া শুকনো চিড়া চিবাইতে লাগিল। কুবের কিছু খাইল না, কেবল কয়েক আঁজলা নদীর জল পান করিল। নদীর বুক জুড়িয়া এখন ভাঙা ঢেউগুলির মাথায় অসংখ্য সূর্য জ্বলিয়া উঠিতেছে। কাক, চিল, মাছরাঙা প্রভৃতি পাখিগুলি ক্রমাগত জলে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে। অনেক দূরে অস্পষ্ট সংকেতের মতো একটি স্টিমারের ধোঁয়া চোখে পড়ে। আকাশ উজ্জ্বল ও নির্মল, মেঘের চিহ্নও নাই। গণেশ সহসা মমতাবোধ করিয়া বলে, না আইলে পারতি কুবিরাইজ। কুবের কোনো জবাব দেয় না, নিঃশব্দে থাকে। গণেশ বলে, মাথাটা টিপা দিমু নাকি? কুবের বলে, গণেশ খানিকক্ষণ ভাবিয়া বলে, হাল ধইরা যদি বইবার পারস কবির, খুড়া আর আমি বইঠা পাই, তাড়াতাড়ি পৌঁছান যায়। পূব দিকে গ্রামের বাহিরে জেলেপাড়া। চারিদিকে ফাঁকা জায়গার অন্ত নাই, কিন্তু জেলেপাড়ার বাড়িগুলি গায়ে গায়ে ঘেঁষিয়া জমাট বাঁধিয়া আছে। প্রথমে দেখিলে মনে হয় এ বুঝি তাহাদের অনাবশ্যক সংকীর্ণতা,
উন্মুক্ত উদার পৃথিবীতে দরিদ্র মানুষগুলি নিজেদের প্রবঞ্চনা করিতেছে। তারপর ভাবিয়া দেখিলে ব্যাপারটা বুঝিতে পারা যায়। স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাঁই এদের ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত হইয়া আছে। তাহাকে ঠেলিয়া জেলে পাড়ার পরিসর বাড়িতে পারে না। একটি কুঁড়ের আনাচে কানাচে তাহারই নির্ধারিত কম খাজনার জমিটুকুতে আরেকটি কুঁড়ে উঠিতে পায়। পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে। তারই ফলে জেলেপাড়াটি হইয়া উঠিয়াছে জমজমাট। দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রে সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার ঘরে ঘরে শিশুর ক্রন্দন কোনো দিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না। এদিকে গ্রামের ব্রাহ্মণ ও ব্রাহ্মণতর ভদ্র মানুষগুলি তাহাদের দূরে ঠেলিয়া রাখে। ওদিকে প্রকৃতির কালবৈশাখী তাহাদের ধ্বংস করিতে চায়। বর্ষার জল ঘরে ঢোকে, শীতের আঘাত হাড়ে গিয়া বাজে কনকন। আসে রোগ, আসে শোক। টিকিয়া থাকার নির্মম অনমনীয় প্রয়োজনে নিজেদের মধ্যে রেষারেষি কাড়াকাড়ি করিয়া তাহারা হয়রান হয়। জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ। জীবনের স্বাদ এখানে শুধু ক্ষুধা ও পিপাসায়, কাম ও মমতায়, স্বার্থ ও সংকীর্ণতায়, আর দেশি মদে। তালের রস গাজিয়া যে মদ হয়, ক্ষুধার অন্ন পচিয়া যে মদ হয়, ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের উপজীবিকা। কেহ মাছ ধরে, কেহ মাঝিগিরি করে। কুবেরের মতো কেহ জাল ফেলিয়া বেড়ায় খাস পদ্মার বুকে। কুড়ো জাল লইয়া কেহ খালে দিন কাটায়। নৌকার যাহারা মাঝি, যাত্রী লইয়া মাল বোঝাই দিয়া পদ্মায় তাহারা সুদীর্ঘ পাড়ি জমায়। এ গায়ের মানুষকে ও গায়ে পৌঁছাইয়া দেয়। এ জলের দেশ। বর্ষাকালে চারিদিক জলে জলময় হইয়া যায়। প্রত্যেক বছর কয়েকটা দিনের জন্য এই সময়ে মানুষের বাড়িঘর আর উঁচু জমিগুলি ছাড়া সারাটা দেশ জলে ডুবিয়া থাকে। জল যেবার বেশি হয়, মানুষের বাড়ির উঠানো সেবার রেহাই পায় না। পথঘাটের চিহ্নও থাকে না। একই গ্রামে এ পাড়া হইতে ও পাড়ায় যাইতে প্রয়োজন হয় নৌকার। কয়েকদিন পরে জল কমিয়া যায়। জলের ভিতর হইতে পথগুলি স্থানে স্থানে উঁকি দিতে আরম্ভ করে। কিন্তু আরও 1 মাসের মধ্যে পথগুলি ব্যবহার করা চলে না। যানবাহন এদেশে একরকম নাই। মানুষের সম্বল নৌকা। উঠিতে বসিতে সকলের নৌকার দরকার হয়। নৌকার প্রয়োজন কমে সেই শীতের শেষে, ফাল্গুন চৈত্র মাসে। খালে তখন জল থাকে না। মাঠে জলের বদলে থাকে ফসল অথবা ফসল কাটা রিক্ততা। মানুষ মাঠের আলে আলে হাঁটিয়া গ্রাম হইতে গ্রামান্তরে যায়। নৌকা চলে পদ্মায়। পদ্মা তো কখনো শুকায় না। কবে এ নদীর সৃষ্টি হইয়াছে কে জানে। সমুদ্রগামী জলপ্রবাহের আজও মুহূর্তের বিরাম নাই। গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেহ কোনোদিন দেখে নাই, চিরকাল গোপন হইয়া আছে। জেলেপাড়া নদী হইতে বেশি দূরে নয়, তবে এইটুকু পথ চলিতেই কুবেরের কষ্ট হইতেছিল। নৌকায় সমস্ত পথটা আবুল তাবুল বকিয়া গণেশ এতক্ষণে চুপ করিয়াছে। ধনঞ্জয় নৌকা হইতে নামে নাই। পাশের গ্রামে কুটুম বাড়িতে তাহার কি প্রয়োজন ছিল? নৌকা লইয়া সে একাই সেখানে চলিয়া গিয়াছে। গণেশের বাড়িটাই পড়ে আগে। সে বাড়িতে ঢুকিল না, অসুস্থ কুবেরের সঙ্গে আগাইয়া চলিল। নকুল দাস ঘরের দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। কুবেরকে দেখিতে পাইয়া ডাকিয়া বলিল, অ কুবের, শোন, শুই না যা। গণেশ বলিল, কুবির জ্বরে বড় কাতর গো। নকুল বলিল, জোর নাকি? তবে যা, বাড়িতে যা।
দেখ গিয়া বাড়িতে কি কাণ্ড হইয়া আছে। এমন কথা শুনিয়া ব্যাপারটা না জানিয়া যাওয়া চলে না। কুবের উদ্বিগ্ন হইয়া বলিল, কিসের কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কুবির। কুবের অবাক হইয়া বলিল, হ, 9 মাস পুইরা যে মাত্র কয়টা দিন গেছে নকুলদা, এটা হইল কি বা? কেন, 9 মাসে খালাস হয় না? গণেশ জিজ্ঞাসা করিল। পুরুষ ছাওয়াল হইছে না? নকুল সায় দিয়া বলিল, হ, হামাগর পাঁচি গেছিল। হাইসা কয় কি, কুবেরের ঘরে নি রাজপুত্তর আইছে বাবা। ওই এক রত্তি একখান পোলা, তার চাঁদ পানা মুখের কথা কি কমু, রং হইছে গোরা। কুবেরের স্তিমিত চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল। নকুল শয়তানি হাসি হাসিয়া পরিহাস করিয়া বলিল, তুই তো দেহি কালা কুষ্টি কুবির, গোরা চাঁদা আইলো কুয়ান থেকা, ঘরে তো থাকস না রাইতে, কিছু কম যায় না বাপু। গণেশ রাগিয়া বলিল, বউ গোরা না নকুলদা? হ, বউ তো গোরাই, হ। এর বাড়ির পিছন দিয়া ওর বাড়ির উঠান দিয়া কুবের ও গণেশ এবার একটু জোরে জোরে পা ফেলিয়াই বাড়ির দিকে আগাইয়া গেল। গণেশ ভারী খুশি। বারবার সে বলিতে লাগিল, পোলা হইব, কই নাই কুবির, কই নাই, এবার তোর পলা না হইয়া যায় না। শেষে বিরক্ত হইয়া কুবের বলিল, চুপ যা গণেশ, পোলা দিয়া করুন কি, নিজে গোর খাউন জোটে না, পোলা। গণেশ ক্ষুণ্ণ হইয়া বলিল, তুই নি গোসা করস কুবির? করুম না, ময়ূরবার কস নাকি আমারে তুই? তাহার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকিল। অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার, হিসাব করিবার ক্ষমতা নাই। বউ থাকিলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয়, এই পর্যন্ত সে জানে, সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ আসিলে তাহাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীব দেন তার, গণেশ সেটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করিবার কি কারণ আছে সে ভাবিয়া পাইল না, ভাবিবার চেষ্টাও করিল না। বেড়া দেওয়া ছোট একটি উঠানের দুদিকে দুখানা ঘর। কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকের ঘরের সংকীর্ণ দাওয়ায় একটা ছেঁড়া মাদুর চট প্রভৃতি দিয়া ঘেরিয়া লওয়া হইয়াছে। চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়া ভিতরে শায়িতা মালাকে দেখিতে পাওয়া যাইতেছে। কুবের ওদিকের দাওয়াবিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল। বাহিরে বর্ষার আকাশে কড়া রোদ উঠিলেও জানালা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এই ঘরের ভিতরটা একটু অন্ধকার। কোণার দিকে রক্ষিত জিনিসগুলি চিনিতে হইলে ঠাহর করিয়া দেখিতে হয়। ঘরের একদিকে মাটিতে পোতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু বাঁশের বাতা বিছানো মাচা, মাচার অর্ধেকটা জুড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা। তৈলচিক্কন কালো বালিশটি মাথায় দিয়া কুবেরের পিসি এই বিছানায় শয়ন করে। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ। নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় নাই, 3 পুরুষ ধরিয়া জমিয়াছে। মাচার নিচেটা পুরাতন জীর্ণ তক্তায় বোঝাই। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করিয়া এবং চালানোর সময়ে ক্রমাগত জল সেচিয়া বছর 4 আগে পর্যন্ত ব্যবহার করা গিয়াছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙিয়া ফেলিয়া তক্তাগুলি জমাইয়া রাখা হইয়াছে। ঘরের অন্যদিকে ছোট একটা ঢেকি। ঢেকিটা কুবেরের বাবা হারাধন নিজে তৈয়ারি করিয়াছিল। কাঠ সে পাইয়াছিল পদ্মায়। নদীর জলে ভাসিয়া আসা কাঠ সহজে কেউ ঘরে তোলে না। কার চিতা রচনার প্রয়োজনে ও কাঠ নদী তীরে আনা হইয়াছিল কে বলিতে পারে। সবের মতো চিতার আগুনের জড়তম সমিতিরও মানুষের ঘরে স্থান নাই। কিন্তু এই ঢেকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র। কুবের তখন ছোট। পদ্মা নদীর মাঝির ছেলে যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দেবার মতো পাকা সাঁতারু হইয়া উঠিতে পারে না, তত ছোট। ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাধন পদ্মা পার হইতেছিল।
নদীর মাঝামাঝি পুরনো নৌকোর তলাটা হঠাৎ কি করিয়া ভাসিয়া যায়। তখন আশ্বিন মাস, সেখানে পদ্মার এ তীর ও তীরের ব্যবধান 3 মাইলের কম নয়। পদ্মা যাহাকে বুকে করিয়া মানুষ করিয়াছে, পদ্মার বুকে যত ঢেউ থাক, মাইল দেড়েক সাঁতার দিয়া তীরে উঠে তার পক্ষে কষ্টকর, কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হইলে ভাবনা ছিল না। কুবের আরেকটু বড় এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই। দিশেহারা হইয়া ক্রমাগত হারাধনকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়াছিল। তখন যে লম্বা কাঠের গুঁড়িটি হাতের কাছে আগাইয়া আসিয়া তাহাদের বাঁচাইয়া দিয়াছিল, হয়তো তাহা চিতা রচনার জন্যেই কেহ শ্মশানে আনিয়াছিল। হারাধন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই, ঘরের আসবাবে পরিণত করিয়া সাদরে গৃহে স্থান দিয়াছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখিয়াই চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল। কুবের কারো সঙ্গে কথা বলিল না, লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল। পিসি বলিল, শুলি যে ধন, বউ ওদিকে পোলা বিয়াইয়া সারছে দেখাই। গোপী বলিল, ওই বাবুগোর পোলার না খান ধলা হইছে বাবা, নকুইলার মাইয়া পাঁচি কি কইয়া গেল শুনবা? সাহেব গো এমন হয় না, না পিসি? কুবের চেঁচাইয়া ধমক দিয়া বলিল, নকুইলা কিলো হারামজাদি, জ্যাঠা কইবার পারো না? গোপী মুখ ভার করিয়া বলিল, কেন কমু জ্যাঠা? বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না। কি কয়? রাইত কইরা মাইজা বাবু নিয়ে আমাগোর বাড়ি আহে, তাই জিগায়। এবার জিগাইলে একদলা পাঁক দিমুনি সুইড়া মুখের মধ্যে দিস। বলিয়া কুবের ঝিমাইতে থাকে। খানিক পরে ও ঘরের দাওয়া হইতে শিশুর জোরালো কান্না শুনিতে পাওয়া যায়। মনে হয় ছেলেটা আগে ভাগে আসিয়া পড়িলেও গলায় রীতিমতো জোর করিয়া আসিয়াছে, চেঁচাইতে পারে। কয়েকদিন পরে ছিল রথ। রথ উপলক্ষে কেতুপুরে কোনো রকম ধুমধাম হয় না। পদ্মার ওপারে আছে সোনাখালী গ্রাম, রথের উৎসব হয় সেইখানে। সোনাখালীর জমিদারের ছোট একটি রথ বাহির হয়। সোনাখালী হইতে মোহনপুর অবধি 10 মাইল লম্বা একটি উঁচু পথ আছে। বর্ষাকালে এই পথটি এ অঞ্চলে জলের নিচে ডুবিয়া যায় না। পথটির নাম 6 কোষের পথ। নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। সোনাখালীর জমিদারদের রথ এই পথ ধরিয়া 8 মাইলখানে গিয়া অন্য বাবার মাঠের এক পাশে থাকে 7 দিন। তারপর উল্টো রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। স্থানটির অন্য বাবার মাঠ নাম হওয়ার একটু ইতিহাস আছে। অনেক দিন আগে এ অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এই মাঠে আস্তানা গাড়েন এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন। নিজের বলিতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না। শোনা যায় এমনই আশ্চর্য ছিল মানুষের ওপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মন মন চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করিত অন্ন। ব্যাপারটা যে ঠিক এই রকমই ঘটিয়াছিল তার কোনো প্রমাণ এখন আর নাই। যেসব বড় বড় উনানে সেই বিরাট ক্ষুধাযজ্ঞের আগুন জ্বলিত, আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। রথের দিন এই মাঠে প্রকাণ্ড মেলা বসে, উল্টা রথ পর্যন্ত স্থায়ী হয়। পদ্মা আগে তফাতে ছিল, এখন এত কাছে সরিয়া আসিয়াছে যে মেলার একটা প্রান্ত প্রায় নদী তীরেই আসিয়া ঠেকে। স্থলপথ ও জলপথে দল বাঁধিয়া আসিয়া মানুষ মেলায় ভিড় বাড়ায়। ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন। মাঝখানের কদিন মেলা একটু ঝিমাইয়া যায়। গ্রামবাসীর প্রয়োজনীয় ও শখের পণ্য সমস্তই মেলায় আমদানি হয়। এমনকি শহরের নারী পণ্যের আবির্ভাবও ঘটিয়া থাকে। কাপড়ের দোকান, মনোহারি দোকান, মাটির খেলনার দোকান, খাবারের দোকান,
দোকান যে কত বসে তার সংখ্যা নাই। গরু ছাগল বিক্রয় হয়, কাঁঠাল ও আনারসে মেলার একটা দিক ছাইয়া যায়। বড় বড় নৌকায় মালদহ ও ত্রিহুতের আম আসে। লেমনেডের নামে বোতলে ভরা স্যাকারিনের লাল নিস্তেজ জল বিক্রয় হয় অজস্র। মেয়েরা স্বাদ মিটাইয়া শাখা ও কাচের চুড়ি পরে, ছেলেদের কোমরে বাঁধিয়া দেয় নতুন ঘুংসি। কয়েকটি স্থানে গভর্নমেন্ট হইতে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা চলে। মেলার এটা একটা প্রধান অঙ্গ। সবচেয়ে বেশি ভিড় হয় বালা খেলার কাছে। চারকোনা বাঁশের বেড়ার চারিদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া চার চার পয়সার চার চার বালা কিনিয়া বেশিরভাগ গরিব চাষাভূষারাই হরদম ছুড়িতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে চাহিয়া দেখে নিক্ষিপ্ত বালাটি লাল শালুতে সাজানো টাকা, আধুলি, সিকি ও দোয়ানির অরণ্যে অন্ধের মতো ঘুরিয়া ঘুরিয়া স্থির হইতেছে ফাঁকা জায়গায়। পুনরাবর্তিত ব্যর্থতায় তাহাদের কোনো মতে যেন বিশ্বাস হইতে চায় না। কত কাছাকাছি সাজানো মুদ্রাগুলি ফাঁকা জায়গায় যে কম। ওদের মধ্যে কে বুঝি বউয়ের জন্য একখানা পাছাপাড় শাড়ি, ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা ও খাবার এবং সংসারের জন্য কি কি সব জিনিস কিনিতে অনেক দিনের চেষ্টায় জমানো কটা টাকা আনিয়াছিল। দেখে সন্ধ্যার সময় দূরের মানুষ যখন বাড়ির দিকে শ্রান্ত পা বাড়াইয়াছে, বেচারির কাছে বিড়ি কিনিবার পয়সাও নাই। আজীবন উপার্জন করিয়া সে পরকে খাওয়াইয়াছে। সে যে কি নিরীহ গৃহস্থ! কারো কথা না ভাবিয়া আজ সে কি করিয়া বসিল। একবেলা স্বাধীনভাবে স্বার্থপরতা করিবার সুযোগ পাইয়া নিজেকে সামলাইতে পারিল না। রথের দিন সকাল হইতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামিয়াছিল। বেলা বাড়িলে নিদ্রাতুর চোখ মিটমিট করিতে করিতে গণেশ কুবেরের বাড়ি আসিল। কুবের তখনও ঘুমাইতেছিল। গণেশ তাহাকে ডাকিয়া তুলিল, বলিল, চল কবির, নাটা ঠিক কইরা থুইয়া আহি। আমারে ডাইকা আজান খুড়ার নাই গিয়া বইয়া আছে। কুবের প্রকাণ্ড একটা হাই তুলিয়া বলিল, বয় গনসা বয়। অপিসি, আমারে আর গনসারে দুগা মুড়ি দিবা গো। আলো গোপী, আমারে নিয়ে এক ঘটি জল দিবা পারস। ঘরে মুড়ি ছিল না, কদাচিৎ থাকে। পিসি চারটি চিড়া আর একটু গুড় দিয়া গেল। গুড় মুখে দিয়া শুকনো চিড়া চিবাইতে চিবাইতে কুবের বলিল, খা গনসা, রথের বাদলা নামছে দেখছস? হ, চালায় ছন চাপান লাগে, রাইতের বাদলায় ঘরে জল পড়ছিল দেখ। গণেশ চাহিয়া দেখিল জল পড়িয়া ঘরের একটা কোণ সত্যই ভাসিয়া গিয়াছে। জিহ্বা দিয়া সে একটা আফসোসের শব্দ করিল, বলিল, কোণ দিয়া পড়ছে তাই বাঁচান, নয়তো জিনিসপত্তর সকল ভাইসা যাইত। চালাই চাপাইবি নাকি ছ নাইজ? মেলায় গেলি তো সময় পাবি না। কুবের মাথা নাড়িয়া বলিল, ছন কই, নাই তো। ছিল যে ছন, গোপীর মার বিছানায় পাইতা দিছি। ব্যাপারটা বুঝিয়া গণেশ গম্ভীর মুখে সায় দিয়া বলিল, ভালা করছস, যা ভাদলা। ধীরে ধীরে তাহারা চিড়া চিবাইতে লাগিল। গণেশ যে তাগিদ লইয়া আসিয়াছিল সে যেন তাহারা ভুলিয়া গিয়াছে। খাওয়া বন্ধ করিল গণেশ আগে। বাড়ি হইতে সে দুটি পান্তা খাইয়া আসিয়াছে। কুবের খাক। ঘটিটা উঁচু করিয়া মুখে ঢালিয়া সে জল খাইল। আরও দুটি চিড়া মুখে দিয়া বাকিগুলি কুবের দান করিয়া দিল তাহার বড় ছেলেকে। বলিয়া না দিলে চিড়াগুলি সে একাই খাইতে পারে সন্দেহ করিয়া বলিল, চণ্ডীরে দুগা দিস লক্ষা, হাই? লক্ষা মাথা নাড়িয়া বলিল, উহু, উয়ারে পিসি দিব। পিসিরা নাই, দেখ হইলাম লক্ষা। কুবেরের দুই ছেলেই উলঙ্গ। বর্ষার ভ্যাপসা গুমোটে ঘামিয়া তাহাদের শীর্ণ দেহ চকচক করিতেছে। পিতৃদত্ত প্রসাদের ভাগ বাটোয়ারা লইয়া ঘরের কোণে দুজনের একটা ছোটখাটো কলহ বাঁধিয়া গেল।
কুবের আর চাহিয়াও দেখিল না। এ যে তাহার ঠিক উদাসীনতা তা বলা যায় না। মনে মনে তাহার একটা অস্পষ্ট উদ্দেশ্যই বুঝিয়াছে। শিক্ষা হোক, নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক। দুদিন পরে জীবনযুদ্ধে সমস্ত জগতের সঙ্গে যখন তাহাদের লড়াই বাঁধিবে, তখন মধ্যস্থতা করিতে আসিবে কে? ঘটিটা তুলিয়া লইয়া ঘরের সামনে সংকীর্ণ দাওয়ায় উবু হইয়া বসিয়া কুবের উঠানে কুলকুচা করিল। গণেশের মতো ঘটি উঁচু করিয়া আলগোছে জল খাইয়া কলিকায় তামাক সাজিতে বসিল। পিসি দাওয়ার এক পাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজিতেছে, অন্য পাশে মালার আতুর। নিচু দাওয়ার মাটি জল শুষিয়া শুষিয়া ওখানটা বাঁশের অযোগ্য করিয়া দিয়াছে। তবু ওইখানেই ভিজা স্যাঁতস্যাঁতে বিছানায় নবজাত শিশুকে লইয়া মালা দিবারাত্রি যাপন করিবে। উপায় কি? যে নোংরা মানুষের জন্মলাভের প্রক্রিয়া। বাড়তি ঘর থাকিলেও বরং একটা ঘর অপবিত্র করিয়া ফেলা চলিত। দুখানা কুঁড়ে যার সম্বল, তার স্ত্রী আর কোথায় সন্তানকে জন্ম দিবে? ভদ্রলোকেরা উঠানে অস্থায়ী টিনের ঘর তুলিয়া দেয়, চৌকির ব্যবস্থা করে। যারা আরো বেশি ভদ্রলোক, তাদের থাকে শুকনো খটখটে স্থায়ী আঁতুর ঘর। কুবেরের তো সে ক্ষমতা নাই। তার যতখানি সাধ্য সে তা করিয়াছে। ভালো করিয়া বেড়া দিয়া বৃষ্টির ছাট আটকাইয়াছে। ঘর ছাইবার সনগুলি বিছানার তলে পাতিয়া দিয়াছে। দেবীগঞ্জের রেল কোম্পানির কয়লা চুরি করিয়া আগুনের ব্যবস্থা করিয়াছে। আর সে কি করিতে পারে? হঠাৎ 1 মিনিটেরও কম সময় ব্যাপিয়া ঝুপঝুপ করিয়া জোরে বৃষ্টি হইয়া গেল। তারপর যেমন গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল তেমনি পড়িতে লাগিল। গণেশ দরজার কাছে সরিয়া আসিয়া বলিল, যাবি না কুবির? কুবের বলিল, হলো যাই। আচ্ছা তুই ক দেখি গণেশ, হিরু জ্যাঠার ঠাঁই দুগা ছন চামু নাকি? দিব না? গণেশ বলিল, হিরু জ্যাঠা ছন দিব? জ্যাঠারে তুই চিনস না কুবের? কাইলের কাণ্ড জানস? বিহানে ঘরে ফিরা সুমু, বউ কয় চাল বাড়ন্ত। খাও আইঠা কলা, ভর রাইত জায়গা ঘুমের লাইগা 2 চক্ষু আধার দেহে, চাল বাড়ন্ত। বউরে কইলাম, হিরু জ্যাঠার ঠাঁই দুগা চাল কর্জ করানগা, দুপুরে গায়ে গিয়া কিনা আনুম। কলি না পিত্তয় যাবি কুবির? বউরে জ্যাঠা ফিরাইয়া দিল, কয় কি বিশুদ্ধবার কর্জ দেওন মানা। কুবের সবিস্ময়ে বলিল, হ তোর নিজের জ্যাঠা না? নিজের জ্যাঠা বইলাই পিরিত যান বেশি কুবির, খালি নিবার পারে, দিবার পারে না। এই কথাগুলি বলিতে পারার মধ্যে গণেশের পক্ষে বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় আছে। কুবের শিরশ্চালনায় সায় দিয়া বলিল, আমার ঘরে পাঠালি না কেন বউরে? গণেশ যেমন বোকা তেমনি সরল। সে বলিল, তুই চাল পাবি কনে? এ কথায় অপমান বোধ করিয়া কুবের রাগিয়া উঠিল। চাল পামু কনে? কেন আমরা ভাত খাই না? গরিব বইলা দুগা চাল কর্জ না দেওনের মতো গরিব আমি না, যাই না থুইস। কুবের রাগে ও গণেশ লজ্জায় খানিক্ষণ চুপ করিয়া বসিল। শেষে গণেশ আস্তে আস্তে বলিল, গোসা করলানি কুবির দা। মাঝে মাঝে কুবেরের রাগের সময়ে ভীরু গণেশ তাহাকে সম্মান করিয়া তুমি সম্বোধন করে। করুম না, গাও জ্বালাই না কথা কষ্টে। আজান কুড়ি বইয়া আছে, চল যাই। কুবের উঠানে নামিয়া গেল। বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া উঠানটা কাদা ও পিছল হইয়া আছে। গৃহাঙ্গনের এই নোংরা পচা পাকের চেয়ে নদী তীরের কাদা অনেক ভালো। সেই কাদায় হাঁটু পর্যন্ত ডুবিয়া গেলেও যেন এরকম অস্বস্তি বোধ হয় না। বাড়ির পাকে পায়ে হাজা হয়। পাক ঘাটিয়া যাহার জীবিকা অর্জন করিতে হয়, সেই পাকের সংস্পর্শে তাহারও পা কুটকুট করে। আকস্মিক ক্রোধে কুবের ছেলে মানুষের মতো উঠানে একটা লাথি মারিল। পায়ের পাতার একটা পরিষ্কার ছাপ মাত্র উঠানে পড়িল, আর কিছু হইল না।
আতুর হইতে ক্ষীণ স্বরে মালা বলিল, হাগো যাইও না, শুই না যাও। চালা দিয়ানি ঘরে জল পড়ছে, ছনগুলা লইয়া যাও, বিছানার তলে ছন দেওন না দেওন সমান। মালার মুখে এমন নিঃস্বার্থ উক্তি প্রায় শোনা যায় না। কুবেরের মুগ্ধ হওয়া উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে সে বিরক্ত হইয়াই বলিল, কি এর সমান? ছন না পাইতা ভিজা ভিতে শন যায়? রঙ্গ কইরা কাম নাই, চুপ মাইরা শুইয়া থাক। চালা লাইগা ছন লাগে, হাই না লোমু। হোসেন মিয়া কইছিল না খড় দিব? হোসেন মিয়া কইলকাতা গেছে। মালা আফসোস করিয়া বলিল, কবে গেল? হাগেনি একরাল কইলা এক পয়ার সুই আইনবার কইতাম, কলকাতায় পয়হায় 10 খান পাউন যায়। কলিকাতা হইতে মালা 1 পয়সার সূচ আনিতে দিত শুনিয়া কেহ হাসিল না। পিসি বরং মালার কথায় সায় দিয়াই কি যেন বলিল, ঠিক বোঝা গেল না। জবাব দিবার প্রয়োজন ছিল না। কুবেরের পায়ের আঙ্গুলের ফাঁকে হাজার ঘায়ে বিষাক্ত পাক কামড়াইতেছিল। সে নীরবে বাহির হইয়া গেল। নদী তীরে নৌকায় তাহাদের কাজ ছিল। খাওয়া দাওয়ার পর নৌকা লইয়া তাহারা সোনাখালীর মেলায় যাইবে। সঙ্গে ছেলেমেয়েরা থাকিবে। কেতুপুর ও আশেপাশের গ্রাম হইতে এমন যাত্রীও পাওয়ার সম্ভাবনা আছে যাহারা ভাড়া দিয়া মেলায় যাইবে। নৌকাটা একটু সাফ করিয়া একটা অস্থায়ী হোগলার ছই খাটাইয়া দেওয়া দরকার। নৌকার ছোট পাল্টি মেরামত করিবার জন্য নামানো হইয়াছিল। বাঁশের মাছ তুলে সেটিও আবার ঠিক করিয়া খাটাইতে হইবে। বর্ষাকালে বাতাস প্রায় সোনাখালীর দিকেই বহিতে থাকে। গুমট করিয়া সামান্য বাতাস যদি উঠে, পাল তুলিয়া মেলায় পৌঁছিতে আজ 1 ঘণ্টা সময়ও লাগিবে না। নদীর ধারে পৌঁছিয়া তাহারা দেখিতে পাইল, ছাতি মাথায় দিয়া হোসেন মিয়া দাঁড়াইয়া আছে। ঘর ছাইবার জন্য হোসেনের কাছে বিনামূল্যে কিছু শন পাইবার সম্ভাবনা ছিল। তাহাকে দেখিয়া কুবেরের খুশি হওয়াই উচিত ছিল। তবু লোকটার আবির্ভাবে চিরদিন যে দুর্গেয় আশঙ্কা তাহাকে অস্বস্তি বোধ করায়, আজও সেই আশঙ্কাই হঠাৎ তাহাকে দাঁড় করাইয়া দিল। চুপি চুপি বলিল, হোসেন মিয়া রে গণেশ, তাই তো দেহি। একটু রহস্যময় লোক এ হোসেন মিয়া। বাড়ি তাহার নোয়াখালী অঞ্চলে। কয়েক বৎসর হইতে কেতুপুরে বাস করিতেছে। বয়স তাহার কত হইয়াছে চেহারা দেখিয়া অনুমান করা যায় না। পাকা চুলে সে কলপ দেয়, নূরে মেহেন্দি রং লাগায়, কানে আতর মাখানো তুলা গুজিয়া রাখে। প্রথম যখন সে কেতুপুরে আসিয়াছিল, পরনে ছিল একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় 1 ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠিত। জেলেপাড়া নিবাসী মুসলমান মাঝি জহরের বাড়িতে সে আশ্রয় লইয়াছিল। জহরের নৌকায় বৈঠা বাইত। আজ সে তাহার বেটে খাটো তৈলচিকন শরীরটি আজানুলম্বিত পাতলা পাঞ্জাবিতে ঢাকিয়া রাখে। নিজের পানশিতে পদ্মায় পাড়ি দেয়। জমি জায়গা কিনিয়া ঘরবাড়ি তুলিয়া পরম সুখে সে দিন কাটাইতেছে। গত বছর নিকা করিয়া ঘরে আনিয়াছে 2 নম্বর স্ত্রীকে। এইসব সুখের ব্যবস্থা সে যে কি উপায়ে করিয়াছে, গ্রামের লোক ঠিক অনুমান করিয়া উঠিতে পারে না। নিত্য নতুন উপায়ে সে অর্থোপার্জন করে। নৌকা লইয়া হয়তো সে পদ্মায় মাছ ধরিতে গেল। গেল সে সত্যই, কারণ যাওয়াটা সকলেই দেখিতে পাইল। কিন্তু পদ্মার কোনখানে সে মাছ ধরিল, মাছ বিক্রি বা করিল কোন বন্দরে, কারো তাহা চোখে পড়িল না। তাহার নৌকার মাঝিদের জিজ্ঞাসা করিয়া একটা গল্প মাত্র শোনা গেল যে, যে বন্দরে তাহারা মাছ বিক্রয় করিয়াছে, সেখানে নৌকোয় যাতায়াত করিতে নাকি 7-8 দিন সময় লাগে। তারপর কয়েকদিন হয়তো হোসেন গ্রামেই বসিয়া থাকে, একেবারে কিছুই করে না। হঠাৎ একদিন সে উধাও হইয়া যায়। 15 দিন 1 মাস আর তাহার দেখা মেলে না। আবির্ভাব তাহার ঘটে হঠাৎ, এবং কিছুদিন পরে 200 গরু ছাগল চালান হইয়া যায় কলিকাতায়। বড় অমায়িক ব্যবহার হোসেনের। লালচে রঙের দাড়ির ফাঁকে সবসময় সে মিষ্টি করিয়া হাসে। যে শত্রু, যে তাহার ক্ষতি করে, শাস্তি সে তাহাকে নির্মমভাবেই দেয়, কিন্তু তাহাকে কেহ কোনোদিনও রাগ করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারে না। ধনী দরিদ্র, ভদ্র অভদ্রের পার্থক্য তার কাছে নাই।
সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা। মাঝে মাঝে এখনো সে জেলে পাড়ায় যাতায়াত করে। ভাঙা কুটিরের দাওয়ায় ছেঁড়া চাটাইয়ে বসিয়া দা কাটা কড়া তামাক টানে। সকলে চারিদিকে ঘিরিয়া বসিলে তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠে। এইসব অর্ধ উলঙ্গ নোংরা মানুষগুলির জন্য বুকে যেন তাহার ভালোবাসা আছে। উপরে উঠিয়া গিয়াও ইহাদের আকর্ষণে নিজেকে সে যেন টানিয়া নিচে নামাইয়া আনে। না, মনে মনে ইহা বিশ্বাস করে না জেলে পাড়ার কেহই। জীবনযুদ্ধে জয় পরাজয়ের একেবারে মিলন সীমান্তে তাহারা বাস করে। মিত্র তাহাদের কেহ নাই। তবে বিশ্বাস অবিশ্বাসের জন্য কিছু আসিয়া যায় না। হোসেন মিয়া হাসি মুখে একেবারে বাড়ির ভিতরে গিয়া জাকিয়া বসিয়া তাহার গোপন গভীর ও দুর্গেয় মতলব হাসিলের আয়োজন আরম্ভ করিলেও জেলে পাড়ায় এমন কেহ নাই যে তাহাকে কিছু বলিতে পারে। বলিতে হয়তো পারে, বলে না শুধু এই জন্যে যে বলা নিরর্থক, তাতে কোনো লাভ হয় না। যা সে ঘটায় সমস্তই স্বাভাবিক ও অবশ্যম্ভাবী। অন্যথা করিবার জন্য বুক ঠুকিয়া দাঁড়াইলে কার কি লাভ হইবে? তার চেয়ে বর্ষাকালে ঘরের ফুটা চাল যদি একটু মেরামত হয়, উপবাসের সময়ে বিনা সুদে যদি কিছু কর্জ মেলে, তাই ঢের লাভ। হোসেন মিয়ার গোপন মতলবের দুটো একটার খবর যে জেলেপাড়ার লোকেরা রাখে না তা নয়। জেলেপাড়ার 3টি পরিবার উধাও হইয়া গিয়াছে। হোসেন মিয়া যে ছেলে বুড়ো স্ত্রী পুরুষ নির্বিশেষে এক একটি সমগ্র পরিবারকে কোথায় রাখিয়া আসিত, প্রথমে কেহ তাহা টের পায় নাই। পরে জানা গিয়াছিল নোয়াখালীর ওদিকে সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপে প্রজা বসাইয়া সে জমিদারি পত্তন করিতেছে। সে দ্বীপ নাকি গভীর জঙ্গলে আবৃত। শহর নাই, গ্রাম নাই, মানুষের বসতি নাই, আছে শুধু বন্য পশু এবং অসংখ্য পাখি। কিছু কিছু জঙ্গল সাফ করিয়া এই দ্বীপে হোসেন মিয়া ঋণগ্রস্ত উপবাসাপীন্ন পরিবারদের উপনিবেশ স্থাপন করিতেছে। লোভ দেখাইয়া আশা দিয়া এক একটি নিরুপায় পরিবারকে সেই দ্বীপে লইয়া যায়। সৃষ্টির দিন হইতে কখনো আবাদ হয় নাই এমন খানিকটা জমি দেয়, থাকিবার জন্য ঘর দেয়, আবাদের জন্য দেয় হাল বলদ ও জঙ্গল কাটিবার জন্য যন্ত্রপাতি। অন্যান্য স্থান হইতে আরও কতগুলি পরিবারকে সে ওখানে লইয়া গিয়াছে কে জানে। কেতুপুরের জেলেপাড়ার 3 ঘর মাঝিকে সে যে আদিম অসভ্য যুগের চাষায় পরিণত করিয়াছে, এই খবর জেলেপাড়ার কারো অজানা নাই। তবু জানা না জানা তাহাদের পক্ষে সমান। মাথা নিচু করিয়া তাহারা হোসেন মিয়ার দেওয়া উপকার গ্রহণ করিবে। মনুষ্যবাসের অযোগ্য সেই দ্বীপকে জনপদে পরিণত করার আহ্বান আসিলে যত দিন পারে মাথা নাড়িয়া অস্বীকার করিবে। যেদিন পারিবে না, সেদিন স্ত্রী পুত্রের হাত ধরিয়া নিঃশব্দে হোসেন মিয়ার নৌকায় গিয়া উঠিবে। তাই মনে মনে লোকটাকে ভয় করিলেও কাছে গিয়া কুবের বলিল, সালাম মিয়া ভাই। হোসেন বলিল, সালাম। কেমন ছিল মাঝি? কাহিল মালুম হয়। জ্বরে ভুগলাম। কলকাতার থনে আলেন কবে? আইজ আলাম। আর গণেশ ভাই, খবর কি? মেলায় যাবা না? গণেশ ঢোক গিলিয়া বলিল, জামু মিয়া ভাই, মেলায় জামু। পোলাপানেরা মেলায় যাওনের লেগা খেইপ্পা আছে, না গেলে চলবো কেন? ঘুমটি দিছে, বাদাম চলবো না। সকাল সকাল রওনা দিবা। বদর কইও মাঝি, সাঁঝের আগে ফিরা আইও। আসমান ভালো দেই না। শুই না আলাম আজকালির মধ্যেই জবর ঝড় হইবার পারে। কুবের আকাশের ও নদীর দিকে চাহিল। পাতলা কুয়াশার মতো মেঘ আকাশ ভরিয়া আছে। নিস্তরঙ্গ পদ্মার বুকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে অসংখ্য ছোট ছোট বুদবুদ উঠিয়া ফাটিয়া গেলে যেমন দেখায়, তেমনি দেখাইতেছে। নদীর অপর তীর চোখে পড়ে না। নদীর মাঝখানের নৌকা পর্যন্ত অস্পষ্ট। আরও এদিকে একটি স্পষ্টতর নৌকার দিকে চোখ রাখিয়া কুবের সংক্ষেপে প্রশ্ন করিল, জামুনা মেলায়? বারণ করেন নাই মিয়া ভাই? হোসেন বলিল, যাবা না কেন? ডর কিসির? আসমান দেইখা রওনা দিবা।
आसमान देख कफिरबा, बादला दिने জ্বর জানান দিয়া আহে। সায় দিয়া কুবের নৌকায় উঠিল। মুসলমান মাঝির দুটি নৌকা ইতিমধ্যেই মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছিল। দুটি নৌকাই একসঙ্গে ছাড়িয়া গেল। নদীর জল তুলিয়া নৌকা ধুইতে ধুইতে কুবের একসময় চাহিয়া দেখিল হোসেন চলিয়া গিয়াছে। চালার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সনের কথাটা এতক্ষণে তাহার মনে পড়িয়াছে। হোসেনকে বলিয়া রাখিলে ভালো হইত। লোকটা এই আছে এই নাই। সনের জন্য কাল সকালে হয়তো ওর বাড়ি গিয়া শুনিবে রাতারাতিও ঢাকায় পাড়ি দিয়াছে। কবে ফিরিবে কে তাহা জানে। হোগলার ছাউনিটা বাতার সঙ্গে সঙ্গে বাঁধিতে বাঁধিতে কুবের হঠাৎ সচকিত হইয়া বলিল, কে হাঁকে রে গনসা? বহুদূর নদীবক্ষ হইতে হাঁক আসিতেছিল। মানব কণ্ঠের এক টানা একটা ক্ষীণ আওয়াজ। দুই কানের পিছনে হাত দিয়া হাঁক শুনিয়া উঠিয়া দাঁড়াইয়া কুবের সাড়া দিয়া উঠিল। এ এক ধরনের ভাষা। পূর্ববঙ্গের মাঝি শ্রেণীর লোক ছাড়া এ ভাষা কেহ জানে না। এ ভাষায় কথা নাই, আছে শুধু তরঙ্গায়িত শব্দ। উন্মুক্ত প্রান্তরে বিস্তৃত নদীবক্ষে এ শব্দ দূর হইতে দূরে চলিয়া যায়, ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসে, কিন্তু তরঙ্গের তারতম্য অবিকল থাকিয়া যায়। অস্ফুট গুঞ্জনের মতো মৃদু হইয়াও যদি কানে আসিয়া লাগে, পদ্মা নদীর মাঝি কান পাতিয়া শুনিয়া অর্থ বুঝিতে পারে। শব্দের 2 লক্ষ উৎসের দিকে চাহিয়া সে বুক ভরিয়া বাতাস গ্রহণ করে। বাঁ হাত কানের পিছনে রাখিয়া ডান হাতটি মুখের সম্মুখে আনিয়া সঞ্চালিত করিয়া উচ্চারিত এক টানা আওয়াজে সে তরঙ্গের সৃষ্টি করে। ধনঞ্জয় মন দিয়া শুনে নাই। সে জিজ্ঞাসা করিল, কেডা, কি কয়? কুবের কহিল, আমাগো রাসু। ধনঞ্জয় অবাক হইয়া গেল। বিন্দামাজের পোলা? কস কি কুবির, শুনছস নি ঠিক? রাসুর গলা চিনি না খুড়া, অখনি আইব দেখো। ধনঞ্জয়ের বিস্ময় কমিতে চায় না। বহু দূরের নৌকাটির দিকে চাহিয়া সে বলিল, রাসু না হোসেন মিয়ার দ্বীপে গেছিল? হ, হাইল কিবা? কুবের বিরক্ত হইয়া কহিল, কিবা কমু খুড়া, আহুক জিগাইও। হোসেন মিয়া সাইডা দিবার পাবে? ও নিজে পলাইয়া আইবার পারে, না জিগাইয়া কন যায়নি। খানিক পরে আবার হাঁক আসিল, এবার আরো স্পষ্ট। হাঁকের আওয়াজে যে একটি উৎসুক সুর ছিল, 3 জনের কানেই তাহা ধরা পড়িল। গণেশ কুবেরের মুখের দিকে চাহিয়া কি বলিতে হা করিয়া কিছুই বলিল না। হাঁকের জবাব দিবার জন্য কবির সুদীর্ঘ শ্বাস গ্রহণ করিল। কিছুক্ষণ পরে একটা জীর্ণ পুরাতন নৌকা আসিয়া ভিড়িল পাশে। 2 জন অচেনা মাঝি নৌকা বাহিয়া আসিয়াছে। ভিন গায়ের নৌকা। নৌকার খোলটা কাঠালে এমনভাবে বোঝাই করা হইয়াছে যে নৌকার প্রান্তভাগ জলের উপর কয়েক ইঞ্চি মাত্র ভাসিয়া আছে। উপরে কোনো রকম আবরণ নাই। গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঝি 2 জন এবং রাসু 3 জনেই ভিজিয়া গিয়াছে। তাড়া দিয়া রাসুকে এ নৌকায় নামাইয়া দিয়া মাঝি 2 জন বোধহয় তাহাকে গাল দিতে দিতেই তৎক্ষণাৎ আবার ঠেলা দিয়া নৌকার মুখ ফিরাইয়া বৈঠা ধরিল। পদ্মা নদীর চিরন্তন রীতি অনুসারে কুবের জিজ্ঞাসা করিল, কোন গাঁও থিকা আইলা মাঝি, যাইবা কোয়ানে? জবাব দিবার রীতিও চিরন্তন। তাহারা সক্রোধে বলিল, সুলপি থিকা আইলাম, জামু মেলায়। রাগের কারণটাও তাহাদের সহজেই বোঝা যায়। সুলপি হইতে সোজাসুজি সোনাখালীর মেলায় যাওয়ার বদলে রাসুকে এখানে পৌঁছাইয়া দিতে তাহাদের পদ্মা পার হইতে হইয়াছিল। প্রতিদানে রাসু যে তাহাদের কিছুই দিতে পারে নাই, তাহাও অত্যন্ত সুস্পষ্ট। কিন্তু এ ক্রোধ তাহাদের ফলপ্রসূ নয়। এ শুধু ক্রোধ। রাসুর মতো দুরবস্থায় পড়িয়া আবার যখন কেহ তাহাদের পদ্মা পার করিয়া দিবার অনুরোধ জানাইবে, এমনিভাবে রাগিয়া উঠিলেও সেই নিরুপায় মানুষটিকে তাহারা না বলিতে পারিবে না। বিনা প্রত্যাশায় বোঝাই নৌকা লইয়া 3 ক্রোশ অতিরিক্ত বৈঠা বাইবে। ইহা মহত্ব নয়, পরোপকার নয়, ইহা রীতি, অপরিহার্য নিয়ম। আশ্চর্য এই,
এ নিয়ম পালন করিয়া ক্রুদ্ধ হইয়া উঠাও অনিয়ম নয়। নৌকায় পা দিয়া রাসু খানিক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর কুবেরকে জড়াইয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আলাম গো কুবিরদা। কণ্ঠে আলি রাসু? কই কুবিরদা কই, তোমাগো দেখা মুখে রাও সরে না, কতকাল পরে ফিরা আলাম। কুবের ও গণেশ তাহার চোখে জল দেখিতে পাইল। ধনঞ্জয় পড়িয়াছিল তাহার পিছনে। সে উপস্থিত থাকিতে রাসু যে আসিয়া পৌঁছিয়াই কুবেরকে জড়াইয়া ধরিয়া আহ্লাদে ডগমগ হইয়া উঠিল, ইহাতে মনে মনে সে ঈর্ষাতুর ও অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল। রাসুর আবির্ভাবে উত্তেজনা তাহারও কম হয় নাই। তাহা গোপন করিয়া শান্ত ও উদাসভাবে সে বলিল, বয় রে রাসু বয়। কুবেরকে ছাড়িয়া রাসু হোগলার নিচে নৌকার আধভেজা পাটাতনের উপর বসিয়া পড়িল। হাতের উল্টা পিঠে চোখ মুছিয়া পরনের জীর্ণ বসনে ঘষিয়া হাতে লাগা অশ্রু পুছিয়া ফেলিল। তিন জোড়া চোখ চাহিয়া রহিল তাহার শীর্ণ কঙ্কালসার দেহটির দিকে। 3 বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সপরিবারে সে যখন ময়না দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, দেহ তখন তাহার অবশ্য বিশেষ পরিপুষ্ট ছিল না, কিন্তু এমনভাবে ভাঙ্গিয়াও সে পড়ে নাই। রাসুর মাথায় বড় বড় চুল জট বাঁধিয়া গিয়াছে, সর্বাঙ্গে অনেকগুলি ক্ষতের চিহ্ন, কয়েকটা ঘা এখনো ভালো করিয়া শুকায় নাই। দুটি পাই তাহার হাঁটুর কাছ হইতে গোড়ালি পর্যন্ত ফোলা, গায়ের চামড়া যেন তাহার আলগা হইয়া শুকাইয়া শক্ত ও কালো হইয়া উঠিয়াছিল। এখন বৃষ্টির জলে ভিজিয়া ভিজা জুতার চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাইতেছে। একটু আগে বহুদূর হইতে অত জোরে হাঁক দিবার শক্তি সে কোথায় পাইয়াছিল ভাবিয়া কুবের অবাক হইয়া রহিল। রাসু ঝিমাইয়া পড়িতেছিল। ধনঞ্জয় জিজ্ঞাসা করিল, ময়নাদ্বীপ থেকে আলি না রাসু? হ। পলাইয়া আইছস? হ, বৈশাখ মাসে। বৈশাখ মাসে? এতকাল কই ছিলি তুই? নোয়াখালী ছিলাম। বৃহস্পতিবারে আইলাম সুলপি। কমুনে আজান খুড়া, সকল কমু, হকনে ক্ষুধায় মরি। হ কুবিরদা, কিছু নি দিবার পারো? তখনকার মতো কৌতূহল নিবৃত্তির সম্ভাবনা নাই দেখিয়া রাসুকে সঙ্গে করিয়া তিনজনে গ্রামে ফিরিয়া গেল। ধনঞ্জয়ের বাড়ি পর্যন্ত পৌঁছিবার আগেই রাসুর আবির্ভাবের বার্তা রাষ্ট্র হইয়া গেল জেলেপাড়ার সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয়ের উঠান জেলেপাড়ার কৌতূহলী ছেলে মেয়ে স্ত্রী পুরুষে ভরিয়া উঠিল। সকলের চোখে অপার বিস্ময়। 3 বছর আগে সকলে যাহাকে মৃত্যুমুখে সঁপিয়া দিয়াছিল, প্রায় 3 বছর যাহাকে সকলে একরকম ভুলিয়াই ছিল, হঠাৎ সে আবার আসিল কোথা হইতে। রাসুর মামা 80 বছরের বুড়া প্রীতম মাঝিও নুব্জ দেহ লইয়া লাঠিতে ভর দিয়া আসিয়া পড়িল। রাসু দাওয়ার উপরে চাটাইয়ে বসিয়া মুহ্যমানের মতো একদা পরিচিত এই জনতার দিকে স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। কাছে গিয়া ক্ষীণ দৃষ্টি প্রীতম মাঝি তাহাকে অনেকক্ষণ ঠাহর করিয়া দেখিল। চিনিতে পারিয়া ভাবাবেগে হাত হইতে লাঠিটা খসিয়া যাওয়ায় হঠাৎ ভাগ্নের গায়ের উপরেই হুমড়ি খাইয়া পড়িয়া সে উঠিল কাঁদিয়া। হুমড়ি খাইয়া পড়িবার আঘাতে নয়, কাঁদিয়া উঠিল সে এই বলিয়া যে রাসু একা ফিরিয়া আসিল, আর সকলে কই। যে অনাহারের পীড়নে রাসু একদিন সপরিবারে ঘর ছাড়া হইয়াছিল, দুমুঠ চাল দিয়া প্রীতম তাহা লাঘব করিবার কোনো চেষ্টাই করে নাই। তাই বলিয়া তার এই কান্না যে অশোভন হইল তা নয়। সেই দুর্দিনে মামার স্বাভাবিক উদাসীনতার স্মৃতি রাসুও মনের মধ্যে পুষিয়া রাখে নাই। শুধু সেই দুর্দিনের স্মৃতি নয়, সবই যেন সে এতক্ষণ ভুলিয়াছিল, তাহার দুঃখ বেদনার সর্বাঙ্গীন ইতিহাস। প্রীতমের কান্না শুনিয়া সেও হঠাৎ টুকরাইয়া কাঁদিয়া উঠিল। আমি একা ফিরা আইলাম গো মামা, সব কটারে গাঙ্গের জলে ভাসাইয়া দিয়া আমি একা ফিরা আইলাম। কান্নার মধ্যেও প্রীতম চমকাইয়া উঠিল, একেবারে বেখাপ্পা সুরে প্রশ্ন করিল,
কস কি রাসু, সব কটা গেছে? রাসু সায় দিয়া বলিল, সব গেছে মামা, আমার কেউ নাই। কেহ নাই, এক স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা, এই চারজনকে সঙ্গে লইয়া সে নিরুদ্দেশ যাত্রা করিয়াছিল। হোসেন মিয়ার জঙ্গলাকীর্ণ ময়নাদ্বীপের উপনিবেশে একে একে চারজনেই মৃত্যুর দেশে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। এই গভীর শোকাবহ সংবাদে কেতুপুরের জেলেপাড়া নিবাসী নরনারী মুখ হইয়া গেল। অথচ এই সংবাদ রাসুর আকস্মিক আবির্ভাবের মতো বিস্ময়কর নয়। সকলেই ইহা জানিত। সমুদ্রের মধ্যে যে দ্বীপে সৃষ্টির দিন হইতে মানুষ বাস করে নাই, সেখানে গিয়া কাহারও বাঁচিবার উপায় আছে? রাসুরা যখন সেখানে যায়, তখনই সকলে নিশ্চিত জানিয়াছিল তাহারা মরিতে যাইতেছে। রাসু যে জীবিতাবস্থায় ফিরিয়া আসিয়াছে, আশ্চর্য তো এইটুকুই। এমনই আশ্চর্য যে রাসুকে সম্মুখে উপস্থিত দেখিয়াও যেন বিশ্বাস হইতে চাহে না যে সে সত্য সত্যই ফিরিয়া আসিয়াছে। ধনঞ্জয়ের বউ বুতির মা একটি কলাই করা পাত্রে খানিকটা ঘোল আনিয়া দেয়। রাসু চোখের পলকে এক নিঃশ্বাসে তাহা গিলিয়া ফেলে। সমবেত জনতা এতক্ষণ বিশৃঙ্খল হইয়াছিল। ক্রমে ক্রমে প্রত্যেকে এক একটি সুবিধাজনক স্থান গ্রহণ করিয়া বসিয়া পড়িলে রাসুকে ঘিরিয়া একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ সভার সৃষ্টি হয়। তারপর একে একে উঠিতে থাকে প্রশ্ন। জবাবে রাসুর প্রত্যেকটি কথা সকলে সাগ্রহে গিলিতে থাকে। প্রীতম শিহরিয়া জিজ্ঞাসা করে, ময়নাদ্বীপে বাঘ সিংহী আছে না রাসু? আছে না, বাঘ সিংহীতে বোঝাই। বলিয়া সকলের মৃদু শিহরণ লক্ষ্য করিয়া এই অর্ধমৃত অবস্থাতেও গর্বের উত্তেজনা রাসুকে যেন নবজীবন দান করে। ভাঙ্গিয়া পড়িবার ভঙ্গিতে বসিয়া থাকার বদলে হঠাৎ সে হইয়া যায় সিধা। বলে, বাঘ সিংহী, বাঘ সিংহীর নামে ডরাইলা? কি নাই ময়নাদ্বীপে কও? সাপ যা আছে এক একটা, আস্ত মাইনসেরে কি লাখায়। রাইতে সমুন্দরের কুমির ডাঙ্গায় উঠা আইসা মাইনসরে টানিয়া নিয়া যায়। বলিতে বলিতে মুখ খুলিয়া যায় রাসুর, আর শুনিতে শুনিতে হা হইয়া যায় তাহার শ্রোতাদের মুখগুলি। হোসেন মিয়ার ময়নাদ্বীপ, এমন ভীষণ স্থান সেটা। যাহারা রথের মেলায় গিয়াছিল, একে একে তাহারা ফিরিয়া আসিতে থাকে। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজিকার সন্ধ্যাটি নামে সানন্দে। বউরা হাসি মুখে লাল পাছাপার শাড়ি নাড়িয়া চাড়িয়া দেখে, নূতন কাচের চুড়ির বাহারে মুগ্ধ হয়, কাচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলুঙ্গিতে তুলিয়া রাখে। ছেলেমেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়াইয়া ধরে। আহ্লাদ বহন করিয়া এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না, সেখানে যে বিষাদ জমাট বাঁধিয়া থাকে তা নয়। কোনো না কোনো রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ সে কুটিরেও পৌঁছিয়াছে। একটি কাঁঠাল, দুটি আনারস, আধসের বাতাসা, এই দরিদ্রের উপনিবেশেও যে দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টকে ফাঁকি দিয়া ধরা পুঁটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়া দিনের পর দিন আধপেটা ভাত খাইয়া থাকে, খুশি হইয়া উঠিতে আর তাহাদের অধিক প্রয়োজন কিসের? কুবেরের প্রতিবেশী বুড়া সিধু দাস একটি পয়সা সম্বল করিয়া মেলায় গিয়াছিল। পয়সাটি সে খরচ করে নাই, কিন্তু মেলা হইতে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করিয়া আনিয়াছে, তাহাতে তাহার বৃহৎ পরিবারে আজ উৎসবের অন্ত নাই। ভিক্ষা সিধু করে নাই, বাগাইয়াছে। সারাদিন মেলায় ঘুরিয়া যেন তেন প্রকারেণও সংগ্রহ করিয়াছে। সংগ্রহ করিয়াছে 3টি দাগ ধরা প্রকাণ্ড ফজলি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল, সের 3 একত্র মেশানো চাল ডাল খুদ, আর খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি চাই? কুড়ানো ফেলনা জিনিস। খাসির মাথাটা ধরিতে গেলে সে একরকম চুরি করিয়াছে বলিতে হয়। কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু কারো কাছে চায় নাই, পয়সা সিধু কারো চুরি করে নাই। কুবেরের উঠানে দাঁড়াইয়া সিধু বলে, আমারে না আনিয়া ফিরা আলী কুবির। দাওয়ার ডিবরির আলোতে
কুবের একটা কোঁচের লোহার শলাকাগুলি পরীক্ষা করিতেছিল। মুখ না তুলিয়াই বলে, তুমি না হারু জ্যাঠার নাই আগেই ফিরা আইলা? তা আইলাম কুবির, তা আইলাম, রঙ্গ করে কইলাম, বোঝোস না? কোঁচটা কিনা আনলি সন্দেহ করি, নিল কত? 5 আনা। 8-10 হাত লম্বা সরু তল্লা বাঁশের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ মারা যন্ত্রটি সিধুও গম্ভীর মুখে পরীক্ষা করিয়া দেখে। গোড়ার দিকটা ধরিয়া অন্ধকারে উঠানে ছুড়িবার অভিনয় করিয়া বলে, ভার মন্দ না, জিতছস কবির, কাল পরশু তক আমিও একটা কিনালমু। সিধুর মতলব কুবের ঠিক বুঝিতে পারে না। কোঁচটি সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করাইয়া রাখিয়া আসে। বিকালে বৃষ্টি বন্ধ হইয়া গুমট করিয়া আছে। আকাশে বিশেষ মেঘ নাই বটে, কিন্তু কখন যে মেঘ ঘনাইয়া আসিয়া মুষলধারে বৃষ্টি নামিবে বলা যায় না। রাসুকে পিতম তাহার বাড়ি লইয়া গিয়াছে। এখন হয়তো আবার তাকে ঘিরিয়া সভা বসিয়াছে সেখানে। নিজের নির্বাসনের কাহিনী বলিয়া রাসু সকলকে মুগ্ধ করিয়া রাখিয়াছে। অত্যন্ত ক্ষুধা না পাইলে কুবেরও সেখানে গিয়া বসিত। পিসি হাড়িতে ভাত ফুটাইতেছে। না খাইয়া রাসুর রোমাঞ্চকর গল্পের লোভেও কোথাও যাওয়ার ক্ষমতা এখন তার নাই। সিধু বসিয়া বসিয়া বাজে কথা বলে। শিথিল ছাড়া ছাড়া তাহার ভাষা, অনির্দিষ্ট অবান্তর বিষয়বস্তু। কুবের আনমনে সায় দিয়া যায়। পেটে ক্ষুধার জ্বালা, মনে পিতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ। বুড়া সিধুর বক বক শুনিতে শুনিতে বিরক্তির তাহার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমেই বলে, খাসির একটা মাথা আনলাম কুবির, মস্ত মাথা খান, মহিষের মতো 2টা সিং। নিল কত? শেষ বেলায় সস্তায় কিনলাম কুবির, পুরা 5 আনা চাহিয়া শেষমেশ 14 পয়সায় দিল। মাইয়াটারে বেনুন রাইদার কইলাম, তা কয় তেল মরিচ নাই, চালও নাকি বাড়ছে। সিধুর কথা শুনিবার সমস্ত আগ্রহ কুবের সহসা হারাইয়া ফেলে। পিসিকে সে জিজ্ঞাসা করে, ভাত হইল পিসি? একেবারে সে পিছন ফিরিয়া বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করিয়া সিধু উঠিয়া যায়। বাঁশের একটা টুকরিতে খাসির কোটা মাথাটা আনিয়া কুবেরের সামনে ধরিয়া বলে, দেখ কবির, মিছা কথা কই নাই, ঘাড়ের কাছে খাসা খানিক মাংস ছিল, এই দেখ। টুকরির কাছে মুখ লইয়া ঠাহর করিয়া করিয়া সিধু কয়েক টুকরা মাংস বাছিয়া কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চাহিয়া বলে, তেল মরিচ দিয়া বানুন, যাহা হইব অমর্ত। আমিনুদ্দির ঠাই পেঁয়াজ রসুন মাই গান না, আমারে দেখায় কেন, রাত গা বানুন। সিধু এবার স্পষ্ট করিয়াই বলে, তেল মরিচ আর 1 মুঠা চাল দে কুবির, তরেও দিমুনে। কুবের সন্দিগ্ধ হইয়া বলে, দিবানিনি যশ। সিধু আহত হইয়া বলে, দিমু না, কস কি কবির, তরে না দিয়া জামু কই। তেল মশলা এবং চাল লইয়া সিধু উঠিল। আতুর হইতে মালা বলিল, বুড়া কি বজ্জাত, মাতার ভাগ দিব না আইটা কলা দিব, দেখো। কুবের উদাসভাবে বলিল, না দেয় না দিব, আইজ তো শেষ না, আর একদিন আইলে মাইরা খেদাইয়া দিমু, আমার লগে চালাকি কইরা যাইব কই। ভাত নামিলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কা রক্তিম তরকারি দিয়া ফ্যান সমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরাইয়া ফেলিল। গোপীকে খানিক পরে একটা বাটি লইয়া গিয়া সিধুর কাছ হইতে খাসির মাথার ব্যঞ্জন আনিতে বলিয়া সে বাহির হইয়া গেল।